বিরাট ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এক দ্বীপের মধ্যে অলৌকিকতায় পরিপূর্ণ এই মহাদেব মন্দির। আবার কিছু দূরেই রয়েছে ব্রহ্মপুত্র নদীর এক পাশে এক বিরাট সুপ্রাচীন শিবলিঙ্গ, যা শুক্রেশ্বর শিবলিঙ্গ বলে সবাই জানে। আবার মা কামাখ্যা মন্দিরের মতোই এখানে রয়েছে পাহাড়ের একদম শিখরে নবগ্রহ মন্দির, এবং এই নবগ্রহ মন্দির গ্রহদোষ নিবারণের জন্য এক এবং অদ্বিতীয়। কামাখ্যা মন্দির দর্শনে গিয়ে এই দর্শনীয় জায়গাগুলো কি দেখেছেন? না হলে আজকের প্রতিবেদনে আমরা কামাখ্যা মন্দিরের দর্শন করার পর গৌহাটির এই জানা অজানা মন্দিরগুলো ঘুরে দেখব এবং তার সঙ্গে বলবো এই মন্দিরের আংশিক ইতিহাস। আসামের গৌহাটি ট্যুরের প্রথম পর্বে আমরা ভোরবেলা বেরিয়েই প্রথম দেখে নিয়েছিলাম মা কামাখ্যা মন্দির এবং সঙ্গে বলেছিলাম মা কামাখ্যার কিছু জানা অজানা কথা। তার সঙ্গে মন্দিরের চারপাশ দেখাতে দেখাতে বলেছিলাম মন্দিরের কাছাকাছি এক অলৌকিক জঙ্গলের কথা। আজ দ্বিতীয় পর্ব কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি মা কামাখ্যারই ভৈরব উমানন্দ দর্শনে। আর তাই রাস্তার এক পাশে এখানে বিশেষ গাড়ি রাখার জায়গায় গাড়ি রেখে আমরা ফেরিঘাটের দিকে চললাম, কারণ এই মা কামাখ্যার ভৈরব উমানন্দ দর্শনের এক বিশেষ আকর্ষণীয় দিক হলো এই মন্দির ব্রহ্মপুত্র নদীর ওপর এক অনির্বচনীয় সুন্দর দ্বীপের মধ্যে অবস্থিত। এখানে এসে শুনলাম এখানে ফেরিঘাটে সরকারি ফেরি এবং তার সঙ্গে বেসরকারিও ফেরি থাকে। আমরা এখানে উপস্থিত যে ফেরিটা পেলাম সেখানে টিকিট করে নিলাম। সম্ভবত টিকিট নিয়েছিল আসা যাওয়া 200 টাকা। চারপাশে পাহাড়, তার মধ্যে এত বড় একটা নদী। একটু দূরেই দেখা যাচ্ছে নদীর ওপর বড় ব্রিজ, চারিদিকেই ছোট বড় পাহাড় এবং দূরে কিছু ছোট ছোট দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার মধ্যে দিয়ে আমাদের এই ফেরিটা বয়ে চলল। খুবই সুন্দর অনুভূতি। এখানে এই নদীর ওপর দূর থেকে দেখতে পাচ্ছিলাম রোপওয়ে রয়েছে, অর্থাৎ একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়া, বিশেষ করে উমানন্দ ভৈরবের মন্দিরে যাওয়ার রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। সেই রোপওয়ের মাধ্যমেও এখানে যাওয়া যায়, কিন্তু আমরা চললাম ফেরিতে। ফেরির ওপরের কিছুটা বাইরের দৃশ্য দেখাবার চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা টাওয়ার মতো একটা দ্বীপের ওপর, এবং দুপাশ দিয়ে রোপওয়ের কেবল চলে গেছে, ওইটাই উমানন্দ ভৈরবের দ্বীপ। এই ফেরি যাবে এবং আমাদেরকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে এই ফেরি আবার ব্যাক করবে। ওখানে অবস্থিত অন্য এক দল, যাদেরকে হয়তো আগের ফেরি নামিয়ে দিয়ে গেছে, তাদেরকে নেওয়ার জন্য। সেই টাইমের মধ্যে আমাদেরকে ঘুরে দেখে ফেলতে হবে, এবং পরবর্তীতে আমাদের যে টিমটা যাচ্ছে সবাই একত্রিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তারা গিয়ে ওখানে নামবে এবং ঘুরে ফিরে দেখবে, তারা আবার নেক্সট কোনো একটা ফেরিতে একসঙ্গে ফিরবে। যাই হোক, লোকমুখে এবং বিভিন্ন সামাজিক প্রতিবেদন থেকে আংশিক যা জানতে পারলাম তা হলো নির্জনতার জন্য মা কামাখ্যার ভৈরব একান্তে ধ্যান করার উদ্দেশ্যে মন্দিরের কোলাহল ছেড়ে এখানে এই একান্ত নির্জনে নদীর ওপর একটা দ্বীপের মধ্যে এসে অবস্থান করেন বলে শোনা যায়। এবং কথিত আছে যে এই দ্বীপ থেকে মা কামাখ্যার মন্দির অবধি গোপন ভাবে কোনো সুড়ঙ্গ আছে, এবং সেই প্রাচীনকালে সেই সুড়ঙ্গ দিয়ে মা কামাখ্যা এবং শিব এখানে এসে মিলিত হয়, এবং তাদের মিলনের জন্যই এই ভৈরব উপস্থিত মন্দির বা দ্বীপের নাম উমানন্দ। আমাদের ফেরি এসে দ্বীপের একদম সামনে উপস্থিত হয়েছে। এখানে নিচে কিছু পাটা, কাঠ এবং বাঁশ দিয়ে যাওয়ার ব্যবস্থা করা আছে, এবং এমন ভাবেই করা আছে যে পাটাটা কিছুটা জলের মধ্যে ডুবে রয়েছে, অর্থাৎ পার হয়ে যাওয়ার সময় আপনার পা ধুয়ে যাবে, অর্থাৎ একটা পবিত্র জায়গায় যাচ্ছি সেই জন্য নদীবক্ষে পা ধুয়ে তারপর বাবার স্থানে আমরা প্রবেশ করছি। সিঁড়িগুলো আনফিনিশড, প্রাকৃতিক, অর্থাৎ পাথর কেটে করা, এবং আজকে যেহেতু আমাদের অনেকটা চড়াই উতরাই হয়েছে তাই উঠতে বেশ কষ্টই হচ্ছিল, তাছাড়া সবারই কষ্ট হচ্ছিল। এখন টাইমটাও দুপুরের দিক, তবে এই যাওয়ার পথে দুদিকে অনেক খাবার দাবার দোকান, বিশেষ করে নিরামিষ দোকান, ঠাকুরের প্রসাদ কেনার ব্যবস্থা এবং বিভিন্ন রকম ফল কেটে বিক্রি হচ্ছিল, যেগুলো অনেকেই খাচ্ছিল। আমরা সোজা প্রথম মন্দিরের দিকে গেলাম। মন্দিরের দিকে কিছু পুজো টুজো কিনে নিয়ে বাইরে জুতো এক জায়গায় ছেড়ে রেখে মন্দিরের পথে এগিয়ে চললাম। দূরে ওপরে একটা রোপওয়ে যেতে দেখলাম,
খুব বেশি না হলেও সিঁড়ি অনেক কটাই, উঠতে বেশ কষ্টই হচ্ছিল সবার। অবশেষে এসে একদম উপস্থিত মন্দিরের সামনের তোরণে বা মন্দিরের সামনের গেটে। এখান থেকে মন্দির পরিসরে প্রবেশ করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। এখানে শুধু শিব মন্দির না, শিব মন্দিরের সঙ্গে অন্যান্য দেবদেবতারও বেশ কিছু মন্দির দেখতে পেলাম, যেখানে আংশিকভাবে প্রণাম জানিয়ে আমরা মেন মন্দিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম। বাইরে পরিষ্কারভাবে লেখা আছে মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ, অর্থাৎ মেন যে উমানন্দ মন্দির তার ভেতর ছবি তোলা নিষেধ। তাই এই নিয়ম কানুন ভাঙার চেষ্টাও করলাম না, যদি অনেকে করছে মোবাইল বার করে ছবি তুলছে, সেইভাবে চেকিং কিছু নেই, কিন্তু যেখানকার যেটা নিয়ম সেটা পালন করাই ভালো। বাইরের দৃশ্য দেখতে দেখতে মন্দিরের ভেতরটা কেমন সংক্ষেপে বলে দিই। ভেতরে ঢুকেই একটা বড় নাট মন্দির, সেইখান থেকে লাইন পড়েছিল। নাট মন্দিরের ভেতরে ঠিক মধ্যেখানে শিবের বিগ্রহ, নন্দী ইত্যাদি রয়েছে, সেইগুলোকে অনেকে প্রণাম করে সেগুলোর পাশ দিয়ে ঘুরে চলে যেতে হয় পিছনে গর্ভগৃহ মন্দির। গর্ভগৃহ মন্দিরটা একটা প্রাকৃতিক গুহা টাইপের রয়েছে, কিছুটা সিঁড়ি, অনেক কটাই সিঁড়ি নিচে নেমে গিয়ে একদম অন্ধকারের মধ্যে একটা কুণ্ডের মধ্যে বাবার লিঙ্গ অবস্থিত। এবং ওখানকার পরিবেশ এবং ওখানকার যে আধ্যাত্মিক ফিলিং তা সবাইকেই বেশ উদ্বুদ্ধ করছে। ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না, তাই দুঃখিত। বাবার এই প্রধান মন্দিরের পাশেই রয়েছে মহাকাল মন্দির, সেখানেও শিবলিঙ্গ আছে এবং সেখানে ছবি তোলা নিষেধ এমন কিছু লেখা দেখলাম না, তাই সেই শিবলিঙ্গই আপনাদের দর্শন করাই। যদিও আমরা এসেছি বর্ষাকালের শেষের দিকে, তাই প্রচন্ড গরম, না হলে একটু ওয়েদার ভালো থাকলে এখানে এসে যেতে ইচ্ছা করবে না। এই দ্বীপের পরিবেশ এমনই সুন্দর। চারপাশ দেখে এবার আমরা ফেরির দিকে আবার ফিরতে শুরু করলাম। আবার ওই রকমই আরেকটা ফেরিতে আমরা ফিরে এলাম নদীর এপারে এবং নিজেদের গাড়ি দিয়ে পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শুক্রেশ্বর মন্দির, যা এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার ধারে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর একটা পাশেই অবস্থিত। তাই রাস্তার পাশে যেখানে গাড়ি পার্ক করা যায় এরকম এক জায়গায় গাড়ি রেখে আমরা ফুটপাথ ধরে এগিয়ে চললাম শুক্রেশ্বর মন্দিরের দিকে। শুক্রেশ্বর মন্দিরের সামনের গেট যেখান দিয়ে আমরা ঢুকছি সেখানে লেখা আছে শ্রী শ্রী জনার্দন দেবালয়। এই গেট দিয়ে প্রবেশ করলাম আমরা, যদিও কনফিউজ হওয়ার কিছু নেই, এর ভেতরেই শুক্রেশ্বর মন্দিরের গেট আছে। এই মন্দির পরিসরের ভেতরেও বেশ কটা মন্দির রয়েছে, যেমন জনার্দন মন্দির প্রভৃতি। সেইগুলোকে আংশিক দর্শন করে আমরা আমাদের মূল গন্তব্য শুক্রেশ্বর মন্দির খুঁজতে শুরু করলাম। এখন একদম ভর দুপুর বেলা, তাই ম্যাক্সিমাম মন্দির যেগুলো এখানে নিচে রয়েছে দেখছি এগুলো সব বন্ধ। এইভাবে ঘুরতে ফিরতে আমরা শুক্রেশ্বর মন্দিরের সিঁড়ির সামনে প্রবেশ করলাম। এখানে এই নিচে থেকে যেটুকু দেখা যাচ্ছে এই কটা গোটা 15-20 সিঁড়ি হবে। এই সিঁড়িগুলোকে অতিক্রম করে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। সামনেই লেখা আছে শ্রী শ্রী মহাপ্রভু শুক্রেশ্বর দেবালয়। শুক্রেশ্বর মন্দিরের সামনের দৃশ্য, যদিও এই মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নয় এরম কিছু লেখা নেই, তাই সেই অনির্বচনীয় সুন্দর যে শিবলিঙ্গ তা আপনাদের দেখাতে পারবো। এবং এখানে মন্দিরের ভেতরের পরিবেশ খুব সুন্দর, এই গরমের মধ্যেও প্রচন্ড ঠান্ডা। মন্দিরের সামনের দেওয়ালে এবং গেটের পিছনে
কিছু ছবি রয়েছে দেবদেবীর। সামনে একটা বড় ঘন্টা, আমার মেয়ে সেটাকে বাজাবার চেষ্টা করছে। এই হচ্ছে মন্দিরের সামনের নাট মন্দির, খুবই শান্ত। সামনে কিছু অখণ্ড দ্বীপ জ্বলছে বড় বড়, যেগুলো সামনে দেখাবো। এবং এখান থেকে সামনে এক জায়গায় জল নেওয়ার ব্যবস্থা আছে, সেখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় সবাই ঢালতে পারেন এবং বাবাকে ছুঁয়ে স্পর্শ করে পুজো দিতে পারেন। এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই বলেই দেখলাম। যদিও ওই নাট মন্দিরের সামনে কিছু দেবদেবীর খুব সুন্দর মূর্তি দেখলাম, সম্ভবত পেট্রোল অষ্টধাতুর বটে, এবং সামনেও একটা শিবলিঙ্গ রয়েছে। বড় বড় প্রদীপ, সম্ভবত অখণ্ড দ্বীপ। এখানে একটা বেঞ্চের মধ্যে ঘড়া রাখা রয়েছে, এই ঘড়ায় করে জল এনে ঠাকুরের মাথায় ঢালতে হয়। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, দুক্ষণ বসতে ইচ্ছা করে, তাই বাইরে শিবলিঙ্গর পাশে কিছুক্ষণ বসলাম, ঠাকুরের মাথায় জল দিলাম। এইবার চললাম প্রধান শিবলিঙ্গের কাছে জল নিয়ে। এইটা হচ্ছে গর্ভগৃহ, আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে এক বিরাট শিবলিঙ্গ। এই গরমের মধ্যে নিজেরা চান করে না হলেও বাবাকে স্নান করিয়ে বা বাবার মাথায় জল দিয়ে সবাই বেশ তৃপ্তি পেলাম। আমাদের কিনে আনা পুজো ফুল পুষ্প বাবার মাথায় অর্পণ করে, যেভাবে এখানকার স্থানীয় পুরোহিত বলল সেইভাবে প্রসাদ অর্পণ করে ওনাদের পদ্ধতিতে কিছুটা প্রসাদ করে দিল আমাদের। এখন একদম ভর্তি দুপুর, 1:30 থেকে 2 বাজে, অর্থাৎ শুধু ঠাকুর দেখলেই তো হবে না, শরীর চলার জন্য খাওয়ার দরকার। তাই এসে উপস্থিত হলাম এখানকার এক ফেমাস হোটেল গোপাল মহারাজ। প্রধানত আমরা এখানে আজকে নিরামিষ খাবো, এবং আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি এই হোটেলটার সন্ধান দিলেন, বললেন এখানে নিরামিষ খাবার এবং খাবারের মানও খুব উন্নত। খাওয়াতে না পারলেও এক ঝলক আমাদের খাবারটা আপনাদের দেখিয়ে দিই। খাবারের শেষে ছিল লস্যি। লস্যি টস্যি খেয়ে এইবার আমরা রওনা দিলাম নবগ্রহ মন্দিরের দিকে। প্রধানত গৌহাটিতে এসে মা কামাখ্যাই প্রধান দর্শনীয় স্থান, কিন্তু তারপরে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু কম দেখার জায়গা নয়। এই যে নবগ্রহ মন্দির, এটাও মা কামাখ্যা মন্দিরের মতো এক পর্বতের বা একটা পাহাড়ের মাথায় অবস্থিত, এবং আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি ঘুরে ঘুরে সেই পাহাড়ের ওপর উঠতে লাগলো।
স্থানীয় সূত্রে জানতে পারলাম যে এই মন্দির এখানকার খুবই জাগ্রত মন্দির এবং গ্রহদোষ নিবারণের জন্য এই মন্দির এই জায়গা তথা গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত। মন্দিরের সামনে এসে উপস্থিত, সামনেই গাড়ি রেখে মন্দিরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। মন্দিরের সামনেই রয়েছে খুব সুন্দর একটি তোরণ বা বড় গেট, যেখানে লেখা আছে শ্রী শ্রী আদিত্যাদি নবগ্রহ দেবালয়। এবং এই গেট থেকে সোজা সামনে সিঁড়ি। এই মন্দিরটা পাহাড়ের একদম টপে এবং এখানে উঠতে গেলে, যদিও পাহাড়ের ওপরে গাড়িতে ঘুরে ঘুরে উঠলাম আমরা, কিন্তু এই মন্দিরের সিঁড়ি কটা পায়ে হেঁটে যেতেই হবে। প্রচন্ড গরমে টাইলস বা পাথর প্রচন্ড উত্তপ্ত হয়ে আছে বলে দেখলাম একদিকে কার্পেট মতো পাতা রয়েছে, সেখানটা অপেক্ষাকৃত কম গরম, সেইখানে পা দিয়ে দিয়ে উঠলাম। সামনে এখানে দেখলাম জ্যোতিষ ভবন, অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চাও হয় বা মানুষের জ্যোতিষ বিচারও করা হয়। মন্দিরের চারপাশের দৃশ্য এক ঝলক দেখিয়ে একবার মন্দিরের ভেতরে ঢুকবো, কারণ এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু বাইরে কোথাও আমি লেখা দেখতে পাইনি। সেই মতো আমি ভুল করে নিয়ে ঢুকে যাই এবং আংশিক ছবি তুলে ফেলি। তারপরে কর্তৃপক্ষ বারণ করায় আর তুলি না। সেই এক ঝলকই ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠাকুরের কৃপায় এই বাঁদরের ভোজন চলছে। মন্দির শৈলী এবং মন্দিরের ভেতরের পরিকাঠামো দেখে বোঝা যাচ্ছে এই মন্দির খুবই প্রাচীন এবং চারিদিকে শিবলিঙ্গ আকৃতির 9টা গ্রহ, 9টা লিঙ্গ নির্মাণ করা রয়েছে এবং প্রত্যেকটা সামনে অখণ্ড প্রদীপ জ্বলছে এবং পাশে বালতিতে তেল রাখা রয়েছে, অর্থাৎ এই প্রদীপ কখনোই নিভতে দেওয়া হয় না। এবং গ্রহের কালার অনুযায়ী প্রত্যেক লিঙ্গ, শিবলিঙ্গ আকৃতির লিঙ্গ, প্রত্যেক লিঙ্গর পাশে যে কাপড় দিয়ে ঘেরা রয়েছে সেইটা এক একটা গ্রহকে নির্দেশ করছে, যে গ্রহের যে কালার সেই রঙের কাপড়। এবং মধ্যে যে শিবলিঙ্গটা রয়েছে সম্ভবত সেটাই সূর্য, অর্থাৎ আদিত্য। যেভাবে নবগ্রহ মণ্ডল সজ্জিত থাকে ঠিক সেই আকারেই মধ্যে সূর্য এবং তার চারপাশে বাকি 8টা গ্রহর 8টা লিঙ্গ রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহটা বেশ অলৌকিক। মন্দিরের বাইরের দৃশ্য আরেকবার। তাহলে আজকে দ্বিতীয় দিনের পর্বে মা কামাখ্যা দর্শনের পর আমরা দেখলাম নদীর মধ্যে উমানন্দ ভৈরব, শুক্রেশ্বর মন্দির ও নবগ্রহ টেম্পল। আমাদের জার্নি এখানেই শেষ নয়, আমরা এরপর যাচ্ছি বশিষ্ঠ মন্দির, তারপরে যাব বালাজি টেম্পল এবং তারপরে যাব প্রকৃতির বুকে আর এক সুন্দর শিবতীর্থ ভীমাশঙ্কর মন্দির। এছাড়াও আরো কিছু আসামের একদম অজানা ধর্মীয় স্থান আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য চোখ রাখুন আমাদের তৃতীয় পর্বে। আজকের মতো এইটুকুই। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।